হাই ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। ডাব্লিউপি কেপি কনস্টেবল স্পেশাল এসএলএসটি থেকে শুরু করে ডাব্লিউবিসিএস পিএসসি ক্লার্কশিপস এসএসসি জিডি সিএইচএসএল বা অন্যান্য পরীক্ষা এবং রেলের বিভিন্ন পরীক্ষাগুলি ভারতীয় ভূগোল থেকে যে কোয়েশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও পঞ্চায়েত রিক্রুটমেন্ট বা অঙ্গনারী বা টেট যাই হোক না কেন, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে সমস্ত পরীক্ষার থেকে ভূগোলের প্রশ্ন যে আসেই সেটা কম বেশি সবাই জানেন। তাই খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি মোটামুটিভাবে কভার করে দেওয়ার চেষ্টা করছি, যেখানে আপনাদের একটা কম্প্যাক্ট ধারণা এবং একটা কোয়েশ্চেনের কমন পাওয়ার ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা বলা যায় না কমনের কথা। তবে আশা করি এই কোয়েশ্চেনগুলি বারবার বিভিন্ন পরীক্ষায় আসে এবং তার একটা কম্প্যাক্ট ছোট্ট একটি ক্লাসের মধ্য দিয়ে পুরোটা কভার করার চেষ্টা করছি। আশা করি ক্লাসটি শেষ পর্যন্ত সবাই দেখবেন, প্রত্যেকের ভালো লাগবে এবং সেশনটি প্রত্যেক বন্ধু এবং অ্যাসপিরেন্টদের মধ্যে শেয়ার করবেন, স্পেশালি ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের যে সমস্ত অ্যাসপিরেন্ট রয়েছেন এবং পিএসসি ক্লার্কশিপে। তো দেরি না করে আজকের সেশনটি শুরু করছি, যেখানে ওয়ান লাইনার্স এবং স্পেসিফিক্যালি আমি চেষ্টা করব আরও এক্সট্রা ইনফরমেশনগুলি দেওয়ার। তো দেরি না করে সরাসরি আজকের সেশনে চলে যাব। মোস্ট ওয়েলকাম এগেইন ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। এটা আপনাদের একেবারে নিজস্ব চ্যানেল। প্রত্যেক অ্যাসপিরেন্টদের কাছে বিশেষ ঘোষণা, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না। তো দেরি না করে ভারতীয় ভূগোলের উপরে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সেগুলি অনলাইনার হিসাবে দেখে নেব। ভারতবর্ষ হচ্ছে আমাদের মহান দেশ, যার আয়তন হচ্ছে কত? 32,87,782 বর্গ কিলোমিটার। ভারতবর্ষে মোট শিক্ষার হার কত? সেটা হচ্ছে 74.04%। এবং পশ্চিমবঙ্গটা একইভাবে মনে রাখতে হবে, প্রায় 78% বা 77.08%। ভারতের পশ্চিমতম স্থানের নাম হচ্ছে সেটা হচ্ছে গুজরাটের গহার মোটর, এবং পূর্বতম স্থান হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু। ভারতবর্ষের যটি রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে সেটা হচ্ছে 8টি। এবার হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। এবং একইভাবে আমাদের পশ্চিমবঙ্গের 5টি জেলার ওপর দিয়ে গেছে, এগুলো হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান এবং নদিয়ার কৃষ্ণনগরের পাশ দিয়ে। পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশ যেটা, সেটা হয়ে যাবে আমেরিকা। ভারতবর্ষ হচ্ছে 7ম বৃহত্তম দেশ এবং প্রথম হচ্ছে রাশিয়া। আয়তনে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য যেটি, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, প্রথম হচ্ছে রাজস্থান। এবং আমাদের পশ্চিমবঙ্গ 2019-এর যে জম্মু কাশ্মীর রাজ্যটি ভেঙে 2টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হওয়ার পর বর্তমানে স্থান রয়েছে আয়তনের দিক থেকে 13তম। তার আগে ছিল 14তম। 2011 সেন্সাস অনুযায়ী কিন্তু 14তম হয়ে যাবে। আয়তনে ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে ত্রিপুরা। প্রথম হচ্ছে গোয়া, আয়তনে একেবারে ক্ষুদ্র। দ্বিতীয় হচ্ছে সিকিম, এবং এই সিকিম হচ্ছে জনসংখ্যার নিরিখে ক্ষুদ্রতম এবং আয়তনের নিরিখে ক্ষুদ্রতম হচ্ছে গোয়া, এবং তৃতীয় ক্ষুদ্রতম হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা হচ্ছে একটি 7 সিস্টার স্টেট। অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, আসাম, মেঘালয়া, এই যে নাগাল্যান্ড, এগুলি সব 7 সিস্টার স্টেট নামে পরিচিত। মোট জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে সেটা হচ্ছে ক্ষুদ্রতম রাজ্য। জনসংখ্যার ঘনত্ব হবে এটা, কারণ জনসংখ্যার দিক থেকে প্রথম যেটা ক্ষুদ্রতম সেটা তো সিকিম, দ্বিতীয় হচ্ছে মিজোরাম এবং তৃতীয় স্থানে রয়েছে অরুণাচল প্রদেশ। এবং এই অরুণাচল প্রদেশ হচ্ছে সব থেকে জনসংখ্যার ঘনত্বের দিক থেকে প্রথম রাজ্য, প্রতি বর্গ কিমিতে মাত্র 17 জন। জনঘনত্ব বেশি অনুযায়ী ভারতবর্ষের যে রাজ্যে তৃতীয় স্থানে রয়েছে সেটা হচ্ছে কেরল, যেটা হচ্ছে 859 জন প্রতি বর্গ কিমিতে। ভারতের জনসংখ্যার ঘনত্ব সব থেকে বেশি টোটালে, যেটা 2011 সেন্সাস হিসেবে টোটাল ভারতবর্ষের নিরিখে জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে হচ্ছে 382 জন। এবং রাজ্য হিসাবে জনঘনত্ব সব থেকে বেশি রয়েছে বিহার, 1106 জন। দ্বিতীয় স্থানে রয়েছে যেটা জনসংখ্যার ঘনত্ব নিরিখে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, এবং উত্তরপ্রদেশ হচ্ছে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যেটা
সেটা হয়ে যাবে 860 বা 59 জন কেরালাতে, এবং তামিলনাড়ুতে পঞ্চম স্থানে 555 জন প্রতি বর্গ কিমিতে। মোটামুটিভাবে আমাদের বিহারটা মনে রাখতে হবে, প্রতি বর্গ কিমিতে জনঘনত্ব সব থেকে বেশি 2011 সেন্সাস অনুযায়ী, যেটা হচ্ছে 1106 জন প্রতি বর্গ কিমিতে, এবং পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য যেহেতু তাই মনে রাখতে হবে সেটা হচ্ছে 1028 জন প্রতি বা 1029 জন প্রতি বর্গ কিমিতে। নেক্সট পয়েন্টটি কী রয়েছে, ভারতবর্ষের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে 7516 কিলোমিটার, যেটা মোট উপকূল, যেটা হচ্ছে আমাদের দ্বীপ যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে সেগুলিকে ধরে। এবং ভারতবর্ষের কোন রাজ্য সবথেকে বেশি উপকূলীয় অঞ্চল দেখা যায়, সেটা হচ্ছে গুজরাট রাজ্য, যেটা হচ্ছে দীর্ঘতম যদি বলা হয়ে থাকে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, কিন্তু বেশি উপকূলীয় অঞ্চল যদি রয়েছে সেক্ষেত্রে হচ্ছে গুজরাট, এবং দ্বিতীয় দীর্ঘতম, প্রথম দীর্ঘতমটা হচ্ছে গুজরাট এবং দ্বিতীয় দীর্ঘতম হচ্ছে যেটা সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোয়েশ্চেন বা পয়েন্ট বলবো, যেটা বর্তমানে ভারতবর্ষের দক্ষিণতম স্থান হিসাবে তামিলনাড়ুর কন্যাকুমারীর সন্নিকটে যেটা কেপ কেমব্রিন স্থানটিকে ধরা হয়ে থাকে। যদি বলা হয় স্থলভাগের মধ্যে যে স্থানগুলি, এবং দক্ষিণতম বিন্দু যেটাকে সেটা তো ইন্দ্রা পয়েন্টকে ধরা হয়ে থাকে বা পিগমেলিয়ান পয়েন্ট। নেক্সট পয়েন্ট কী রয়েছে দেখে নেব। মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেন্ডস, এই পয়েন্টগুলি থেকেই আপনারা আশা করি কমন পাবেন সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে। কুদানকুলাম এবং জয়িতাপুর পারমাণবিক কেন্দ্র গড়ে উঠেছে তামিলনাড়ুতে। স্পেশালি কুরানকুলাম বা কুদানকুলাম যে পারমাণবিক কেন্দ্র, এটি তামিলনাড়ুতে অবস্থিত, বারবার প্রত্যেক পরীক্ষাতেই আসে মোটামুটি। ভারতবর্ষের লোক সবচেয়ে বেশি কোন ভাষায় কথা বলে, সেক্ষেত্রে হিন্দি ভাষা হয়ে যাবে সবথেকে বেশি লোক কথা বলে থাকে, যেটা হচ্ছে 41.6%, এবং দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের বাংলা ভাষা। ভারতবর্ষের 725টি জেলার মধ্যে কোন রাজ্যে সবথেকে বেশি জেলা রয়েছে? ভারতবর্ষের মোট জেলার সংখ্যা 2011 সেন্সাস অনুযায়ী 725টি, যার মধ্যে বর্তমানে 725টি জেলা রয়েছে, যার মধ্যে উত্তরপ্রদেশে জেলার সংখ্যা সবথেকে বেশি, যেখানে 25টি রয়েছে, এবং লোকসভার আসন যেখানে সবথেকে বেশি একইভাবে উত্তরপ্রদেশ, যেটা হচ্ছে 80টি, এবং রাজ্যসভার ক্ষেত্রে 31টি। ভারতবর্ষে কোন রাজ্যে সবথেকে জেলা কম রয়েছে, সেটা হচ্ছে গোয়া। দুটি রাজ্য রয়েছে, একটি হচ্ছে নর্থ গোয়া এবং একটি হচ্ছে সাউথ গোয়া। ভারতবর্ষের মোট কত প্রজাতির ম্যানোগ্রোভ উদ্ভিদ রয়েছে, সেটা হচ্ছে 64টি, সবথেকে বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে সুন্দরী। কারাকরম পর্বতে অবস্থিত ভারতবর্ষের বৃহত্তম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন, যেটা 76 কিমি, যেটা সিয়াচেনে অবস্থিত কারাকরম পর্বতে ভারতের বৃহত্তম হিমবাহ। নেক্সট, অন্ধ্রপ্রদেশ রাজ্যর যে রাজধানী অমরাবতী, সেটি কোন নদীর তীরে রয়েছে? অন্ধ্রপ্রদেশ রাজ্যের বর্তমান রাজধানী কিন্তু অমরাবতী, যেটা 2014 সালের আগে এর রাজধানী ছিল হায়দ্রাবাদ। তেলেঙ্গানা রাজ্যটি অন্ধ্রপ্রদেশ থেকে পৃথক হওয়ার পর এর রাজধানী হয়েছে অমরাবতী, যদিও বর্তমানে রাজধানী আবার শিফট হয়ে বিশাখাপত্তনমে করা হচ্ছে। আর এই অমরাবতী শহরটি রয়েছে কৃষ্ণা নদীর তীরে। ভারতবর্ষের কোন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা সবথেকে কম, সেক্ষেত্রে হয়ে যাবে মিজোরাম, যেটা হচ্ছে 180 কিমি, এবং সবথেকে বেশি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, যেটা 2272 কিলোমিটার রয়েছে। ভারতবর্ষের সবথেকে বড় জেলা যেটি বলা হয়ে থাকে সেটা হচ্ছে কচ্ছ গুজরাটের, এবং সবচেয়ে ছোট জেলা পুডুচেরির মাহে। ভারতবর্ষের সর্বাধিক ও সর্বনিম্ন স্বাক্ষর রাজ্য যেটি সবথেকে বেশি স্বাক্ষর, যেটা 2011 সেন্সাস অনুযায়ী 93.4% হচ্ছে কেরালাতে, এবং বিহারে যেটা 59% 2011 সেন্সাস অনুযায়ী, সেটা হচ্ছে সর্বনিম্ন শিক্ষার হার। 22তম ভাষা সাঁওতালি কোন সালে সাংবিধানিক স্বীকৃতি পেয়েছে, সেটা হচ্ছে 2004 সালে 22তম ভাষা হিসাবে সাঁওতালি স্বীকৃতি পেয়েছে। মূল সংবিধানে ভারতবর্ষের 14টি ভাষা সাংবিধানিকভাবে স্বীকৃত পেলেও পরবর্তীকালে 21তম, 92তম, এবং যেটা আমাদের 21তম, 69তম এবং 92তম এই সংবিধান সংশোধনীগুলি ধাপে ধাপে আরও যে ভাষাগুলি, অর্থাৎ 14 আর 6 22টি ভাষা কিন্তু রয়েছে, যেটা আমাদের 8ম শিডিউলের মধ্যে রয়েছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে র্যাডক্লিফ লাইন যেটা, সেটা চালু হয়েছে 1947 সালের 17ই আগস্ট, যেটা
সেটাতে কিন্তু চালু হয়েছিল 1947 সালের 17ই আগস্ট, এবং ভারত স্বাধীনতা লাভ করেছিল 15ই আগস্ট, পাকিস্তানের স্বাধীনতা লাভ হয়েছিল 14ই আগস্ট। কত সালে কলকাতা মেট্রো রেলের কাজ শুরু হয়েছিল? সেটা হচ্ছে 1974 সালের 29 ডিসেম্বর কাজ শুরু করেছিল, এবং কলকাতা মেট্রো রেল চালু হয়েছিল 1984 সালে। নেক্সট, ভারতবর্ষের প্রথম গ্রিন মেট্রো স্টেশন কোন রাজ্যে রয়েছে? এটা হচ্ছে মহারাষ্ট্রের নাগপুরে রয়েছে ভারতবর্ষের প্রথম গ্রিন মেট্রো স্টেশন, যেটা 2019 সালের 7ই মার্চ এটা চালু হয়েছিল। ভারতবর্ষের একমাত্র মহিলা চালিত মেট্রো রেল স্টেশনের নাম হচ্ছে নেতাজি ভবন, যেটা 34 জন কর্মী রয়েছেন। নেতাজি ভবন। ভারতবর্ষের কোন মেট্রো স্টেশনটি সম্পূর্ণ ব্যক্তিগত সহায়তায় গড়ে উঠেছে? সেটা হচ্ছে গুরগাঁও। 2013 সালে এটা হরিয়ানার গুরগাঁও, এটা ব্যক্তিগত সহযোগিতায় তৈরি হয়েছিল মেট্রো স্টেশনটি হরিয়ানার গুরগাঁও। ভারতের জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল 1916 সালের জুলাই মাসে। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেটা তৈরি হয়েছিল 1916 সালের জুলাই মাসে। ভারতের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল 1890 সালে, যেটা আমাদের কলকাতায় হেডকোয়ার্টার রয়েছে হাওড়া শিবপুরে। মানব বিকাশে কোন রাজ্য প্রথম স্থানে? অর্থাৎ মানব বিকাশে, আচ্ছা 3টা হবে না, মানব বিকাশে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে কেরালা। এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে রাজ্য প্রথম স্থান রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে, সেটা হচ্ছে কলকাতা। চামুন্ডি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত চামুন্ডি পাহাড়। কোন রাজ্য 1968 সালে বান্ধবগড় জাতীয় উদ্যান এটি গড়ে তুলেছিল? সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। তাহলে বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? যেটা মধ্যপ্রদেশ, এবং 1968 সালে এটি হয়েছিল। নেক্সট, পাহাড়ের রানী কোন রাজ্যে অবস্থিত? এটি উত্তরাখণ্ডের মৌসুরি শহরটিকে, বা যে মৌসুরি সেটাকে বলা হয়ে থাকে পাহাড়ের রানী, আর আমাদের পশ্চিমবঙ্গের রানী বলা হয়ে থাকে দার্জিলিংকে। গেটওয়ে অফ মক্কা গুজরাটের কোন স্থানকে বলা হয়ে থাকে? গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে মুম্বাইকে, কিন্তু গেটওয়ে অফ মক্কা বলা হয় গুজরাটের সুরাটকে। নেক্সট, ভারতের নারী এবং পুরুষের অনুপাত সবচেয়ে বেশি যে রাজ্যে, সেটা হচ্ছে কেরালা। প্রতি 1000 পুরুষ পিছু নারীর সংখ্যা হচ্ছে 1084 জন। ভারতের নারী ও পুরুষের অনুপাত সবচেয়ে কম যে রাজ্যে, সেটা হচ্ছে হরিয়ানা। 1000 পুরুষ পিছু 877 জন রয়েছেন এখানে 2011 সেন্সাস অনুযায়ী মহিলা। ভারতবর্ষে বা নারী, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের মানব বিকাশে এগিয়ে রয়েছে কোন জেলা? সেখানে একটু আগেই বললাম, যেটা রয়েছে কলকাতা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে, এবং 2011 সেন্সাস অনুযায়ী সবথেকে পিছিয়ে রয়েছে মালদা। বিশ্বের প্রথম ম্যানোগ্রোভ চিড়িয়াখানা যেটি স্থাপিত হয়েছিল, সেটি হচ্ছে ম্যানোগ্রোভ চিড়িয়াখানা, সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার ঝাড়খালিতে। নেক্সট, কত সালে সুন্দরবন রামসার সাইটে তকমা পেয়েছিল? সেটা হচ্ছে জীববৈচিত্র্যের জন্য 2019 সালে রামসার সাইটে তকমা পেয়েছিল। এটা 1992 না, জীববৈচিত্র্যের জন্য 2019 সালে রামসার সাইটে তকমা পেয়েছিল সুন্দরবন। এবং পূর্ব কলকাতা জলাভূমি 2002 সালে সেটা কিন্তু পেয়েছিল। এবং সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল 1987 সালে। কত সালে সুন্দরবন ন্যাশনাল পার্কের মর্যাদা পেয়েছিল? সেটা হচ্ছে 1984 সালে। এবং ইউনেস্কো দ্বারা যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল 1987 সালে। ভারতবর্ষের কোন রাজ্য সবথেকে বেশি প্রতিবেশী রাজ্যের সীমানা স্পর্শ করেছে? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, যেটা হচ্ছে 8টি, এবং আসাম রয়েছে 7টি রাজ্যকে স্পর্শ করেছে। এবং দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলকে ধরলে পারে উত্তরপ্রদেশ মোট 9টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং 8টি রাজ্যকে স্পর্শ করেছে, আসাম হচ্ছে 7টি। ভারতবর্ষের কোন রাজ্যের আন্তর্জাতিক সীমানা সবথেকে বেশি? যে রাজ্যের আন্তর্জাতিক সীমানা সবথেকে বেশি সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। এবং বাংলাদেশের সাথে সবথেকে বেশি হচ্ছে পশ্চিমবঙ্গের। ভারতের সাথে বাংলাদেশের সীমানা সবথেকে বেশি 4096.6 কিলোমিটার। উত্তর ভারতের নদ নদীর মধ্যে ব্রহ্মপুত্রের মোট দৈর্ঘ্য কত কিলোমিটার? সেটা হচ্ছে 2900 কিলোমিটার। ভারতে 885 কিলোমিটার হয়ে যাবে। ব্রহ্মপুত্র নদের টোটাল সেটা রয়েছে 2900 কিলোমিটার, এবং ভারতবর্ষে যেটা 855 কিমি বা প্রায় 900 কিমি কভার করছে। ঝিলাম, চেনাব, রবি, বিপাশা এবং শতদ্রু, এই যে বলা হয়ে থাকে সপ্ত সিন্ধু, সেটাই।
এগুলি কোন নদীর উপনদী? এগুলি সবই হচ্ছে সিন্ধু নদীর উপনদী এবং সিন্ধু নদীর টোটাল লেন্থ হচ্ছে 3200 কিলোমিটার এবং ভারতে কভার করছে 709 কিলোমিটার। নেক্সট চলে যাব ফ্রেন্ডস, আরও ইম্পর্টেন্ট পয়েন্ট, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ যেটা, সেটা হচ্ছে গডউইন অস্টিন বা K2। প্রথম হচ্ছে হিমালয়, সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট 8848 মিটার যেটা, আর আমাদের K2 বা গডউইন অস্টিন যদি সেটি হচ্ছে 8611 কিলোমিটার। এবং যদি বলা হয় অবিতর্কিত সর্বোচ্চ শৃঙ্গ ভারতবর্ষে, সেক্ষেত্রে হয়ে যাবে সিকিমের কাঞ্চনজঙ্ঘা। প্রথম মহিলা হিসেবে মাউন্ট এভারেস্টে পদার্পণ করেন যিনি, তিনি হলেন জুনকো তাবে, যেটা 1975 সালে। ভারতবর্ষের বৃহত্তম ট্রেনের নাম হচ্ছে সুপার ভাসুকি। নেক্সট হয়ে যাবে ভারতের কোন রাজ্য সবথেকে বেশি রেলপথ যুক্ত করেছে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, এবং সবথেকে বেশি সড়কপথ হচ্ছে মহারাষ্ট্র। দীর্ঘতম সড়কপথ যদি বলে সেক্ষেত্রে হয়ে যাবে উত্তরপ্রদেশ। সিকিম হলো একমাত্র উত্তর পূর্ব রাজ্য যেটি রেল নেটওয়ার্কের সাথে যুক্ত নয়। NH10 হলো একমাত্র রাস্তা যা রাজ্যটি দেশের বাকি অংশের সাথে যুক্ত করেছে। NH10 হচ্ছে একমাত্র রাস্তা যা রাজ্যটিকে দেশের বাকি অংশের সাথে যুক্ত করেছে। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন জন মাথাই। নেক্সট, বাংলার তেনজিং নরগে কাকে বলা হয়ে থাকে? রাধানাথ সিকদারকে। এই তেনজিং নরগে প্রথম হিমালয় চূড়ায় উঠেছিলেন, বাংলায় বলা হয় রাধানাথ সিকদারকে। ভারতবর্ষের প্রথম ভাষাভিত্তিক রাজ্যের নাম হচ্ছে যেটা, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়ে থাকে, এবং প্রথমে 1953 সালে এটি ফজল আলী কমিশনের নেতৃত্বে যেটি গঠিত ছিল অন্ধ্র, এবং 1956 সালে অন্ধ্রপ্রদেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল। ভারতবর্ষের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থানের নাম যেটি, সেটা হচ্ছে মৌসিনরাম, এটি মেঘালয়ে অবস্থিত। এবং উত্তরবঙ্গের যে নদীটি সবথেকে বেশি জেলাকে অতিক্রম করছে সেটা হচ্ছে মহানন্দা, এবং উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয় তিস্তাকে। দক্ষিণ ভারতের কোন নদীটি সবচেয়ে বেশি জল পরিবহন করে, সেটি হচ্ছে গোদাবরী। এবং ভারতবর্ষের দীর্ঘতম নদী যদি বলে সেক্ষেত্রে হয়ে যাবে গঙ্গা। সম্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটি মহানদী, যেটা উৎপত্তি লাভ করেছে কোথা থেকে না, এটা আমাদের ছত্তিশগড়ের রায়পুর ডিস্ট্রিক্টের শিওর উপত্যকা পাহাড় থেকে। কচ্ছ শব্দের অর্থ হচ্ছে জলাময় দেশ। কচ্ছ শব্দের অর্থ হচ্ছে জলাময় দেশ, যেটা গুজরাটে রয়েছে। কপিলধারা জলপ্রপাত কোন রাজ্যে রয়েছে? এটি মধ্যপ্রদেশের নর্মদা নদী থেকে, আর এই নর্মদা নদীর উৎপত্তি মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে। তরাই ডুয়ার্স সমভূমি কোন অঞ্চলের পশ্চিমতম নদীর একটি নাম হচ্ছে মেচি নদী। তরাই কথার অর্থ স্যাঁতসেঁতে এবং ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দরজা। এই অঞ্চলের পশ্চিমতম নদী যেটা, সেটা হচ্ছে মেচি। নেক্সট, চিকেন নেক পশ্চিমবঙ্গের কোন জেলাকে বলা হয় থাকে? সেটা হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের চোপড়া, যেখানে মাত্র 9 কিমি যেটা উইথ রয়েছে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়ে থাকে? সেটা হচ্ছে বীরভূমের ময়ূরেশ্বর। এবং পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আসানসোল, এবং শুষ্কতম জেলা হচ্ছে পুরুলিয়া। পশ্চিমবঙ্গের সবথেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে বক্সাদুয়ার, আলিপুরদুয়ারের। পশ্চিমবঙ্গের কুমারী নদী কোন জেলার উপর দিয়ে গেছে? এটা হচ্ছে বাঁকুড়া নদীর উপর দিয়ে কুমারী নদীটি প্রবাহিত। কার্পাস চাষ ভালো হয়ে থাকে, যেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকায়, যেটা হচ্ছে কার্পাস মৃত্তিকাও বলা হয়ে থাকে, যেটা এটা হচ্ছে ব্যাসল্ট, এবং যেটা ব্যাসল্ট শিলায় গঠিত রেগুর মৃত্তিকা, যেখানে ক্যালসিয়াম, পটাশিয়াম এবং চুনের পরিমাণ বেশি থাকে, তাই উর্বর হয়ে থাকে। সোনালী পানীয় বলা হয়ে থাকে চাকে। চা উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে আসাম। পশ্চিমবঙ্গের দার্জিলিং হচ্ছে জগৎ বিখ্যাত চা টি বোর্ড রয়েছে কলকাতাতে, এবং আসামের জোরহাটে রয়েছে চা গবেষণা কেন্দ্র। সবথেকে বেশি চা রপ্তানি হয়ে থাকে কলকাতা বন্দর দিয়ে। পটাশযুক্ত লাল দোআঁশ মাটিতে কী চাষ সবচেয়ে ভালো হয়? সেটা হচ্ছে কফি চাষ। এবং কফি উৎপাদন কোথায় হয়ে থাকে? কর্ণাটকে সবথেকে বেশি আরাবিকা কফি বেশি উৎপাদিত হয়। চিকমাগালুর হচ্ছে কফি গবেষণাগার, এছাড়াও কেরলার কাসারগাঁও রয়েছে। এবং কফি সবথেকে বেশি রপ্তানি হয়ে থাকে যেটি বেঙ্গালুরু, যেটা পোর্ট থেকে। এশিয়া তথা ভারতের বৃহত্তম টানেলের নাম কি? সেটা হচ্ছে জহর টানেল হয়ে যাবে এশিয়া তথা ভারতের বৃহত্তম টানেল, যেটা জম্মু কাশ্মীরে রয়েছে, যার নাম হচ্ছে জহর টানেল। নেক্সট, ভিতরকণিকা কোন নদীর তীরে কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে ভিতরকণিকা অভয়ারণ্য, যেটি সেটি হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত, যেটি মহানদীর তীরে অবস্থিত। সিমলাপাল এবং ভিতরকণিকা। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে কানপুরকে।
ভারতবর্ষের ম্যানচেস্টার বলা হয়ে থাকে, দক্ষিণ ভারতের ক্ষেত্রে কোয়েম্বাটুর এবং গুজরাটের আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে। কোল ইন্ডিয়া এটা গড়ে উঠেছিল 1975 সালে, এর হেডকোয়ার্টার রয়েছে কলকাতাতে। নেক্সট, ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম যেটা সেটা হচ্ছে গোয়া, আয়তন অনুযায়ী, যার রাজধানী হচ্ছে পানাজি এবং এটি মান্ডবী নদীর তীরে গড়ে উঠেছে। বর্তমান মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রয়েছেন। নেক্সট, ইন্দিরা কল যেটি সেটি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। এটি হচ্ছে একেবারে উত্তরতম বিন্দু ধরা হয় ভারতবর্ষের। দক্ষিণবঙ্গের কোন জেলা সবচেয়ে বেশি জেলা সীমানা রয়েছে? সেটি হচ্ছে হুগলি। 6টি জেলার সাথে সীমানা স্পর্শ করছে হুগলি জেলা, যথাক্রমে পূর্ব মেদিনীপুর রয়েছে, হাওড়া রয়েছে, তারপর আমাদের এদিকে রয়েছে উত্তর 24 পরগনা, নদিয়া, বর্ধমান। নেক্সট, উত্তরবঙ্গের 10টি উপনদী আছে কোন নদীটির? সেটা হয়ে যাবে তিস্তা। আর 10টি উপনদী রয়েছে এর। আর তিস্তা যেটি সেটা হচ্ছে আমাদের সিকিমের ঝিমো হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে যায়, আমাদের দার্জিলিং হয়ে আমাদের পশ্চিমবঙ্গের কুচবিহার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আর এই তিস্তাকে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়ে থাকে। ভারতবর্ষের কোন শহরকে ভুজিয়ার শহর বলা হয়ে থাকে? এটা হচ্ছে বিকানির। রাজস্থানের বিকানিরকে ভুজিয়ার শহর বলা হয়ে থাকে। বালতোরা হিমবাহ অবস্থিত কারাক্রম পর্বতে। বালতোরা হচ্ছে কারাক্রম রেঞ্জের মধ্যে রয়েছে। আদম ব্রিজ কোন দুটি দেশকে যুক্ত করেছে? সেটা হচ্ছে ভারত ও শ্রীলঙ্কাকে যুক্ত করেছে রাম সেতু বা আদম ব্রিজ। পশ্চিমবঙ্গের কোথায় দুটি জাতীয় সড়কের মধ্যে একটি বিখ্যাত মন্দির রয়েছে? সেটা হচ্ছে দক্ষিণেশ্বর। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে দুটি জাতীয় সড়কের মাঝে একটি বিখ্যাত মন্দির রয়েছে সেটা হচ্ছে দক্ষিণেশ্বর। এটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার মিলনস্থল হচ্ছে মালাবার কোয়াস্ট, যেটা কেরালার রয়েছে। আর এই মালা, এখানে একটা বিদ্রোহ হয়েছিল কৃষক উপজাতিদের নিয়ে একটি, সেটা হচ্ছে 1921 সালে মালাবার উপকূলে। মালাবার যেটা হচ্ছিল মালাবার উপকূলে যে বিদ্রোহটি হয়েছিল, মপোলা বিদ্রোহ। সুরাট কোন নদীর তীরে অবস্থিত? এটি তাপ্তি নদীর তীরে অবস্থিত, গুজরাটের সুরাট। এবং এই তাপ্তি নদীর উৎপত্তি মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে। এটি একটি পশ্চিম বাহিনী নদী। ভারতের কোন হ্রদে হানিমুন দ্বীপ এবং প্রাতরাস দ্বীপ রয়েছে? এটি হচ্ছে উড়িষ্যার চিল্কা, সেটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। রামেশ্বরমে অবস্থিত কোন মন্দির বিখ্যাত? এটি হচ্ছে শিব মন্দির। এটা রামেশ্বরমে অবস্থিত শিব মন্দির। আর এটি রামেশ্বরমটা কোথায়? না, এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য যেটা সেটা হচ্ছে উড়িষ্যা। এই মন্দির থেকে এপিজে আব্দুল কালামের বাড়ি, সরি আমি ভুল ইনফরমেশন দিচ্ছিলাম ফ্রেন্ডস, এটা হয়ে যাবে তামিলনাড়ুতে হয়ে যাবে। সেটা হচ্ছে আচ্ছা, আমি ভুল ইনফরমেশন দিচ্ছিলাম। এপিজে আব্দুল কালাম দ্বীপ যেটা সেটা উড়িষ্যাতে রয়েছে, এবং রামেশ্বরম যেটা সেটা হচ্ছে তামিলনাড়ুতে, যেটা সে শিব মন্দিরের জন্য বিখ্যাত। আর এখানে রয়েছে জগন্নাথের মন্দির, উড়িষ্যাতে রয়েছে যেটা। আচ্ছা, এই মন্দির থেকে এপিজে আব্দুল কালামের পায়ে হাঁটা 5 মিনিটের রাস্তা। অর্থাৎ এখানে প্রশ্ন আসতে পারে যে এপিজে আব্দুল কালাম এর বাড়ির পার্শ্ববর্তী কোন মন্দির রয়েছে, বা সেক্ষেত্রে এইভাবে কোশ্চেনটা আসতে পারে শিব মন্দির, যেটা হচ্ছে রামেশ্বরম। নেক্সট হচ্ছে ব্যাডল্যান্ড ভূপ্রকৃতি কোথায় অবস্থিত? ব্যাডল্যান্ড বা ওয়েস্টল্যান্ড যেটা সেটা হচ্ছে চম্বল উপত্যকা, রাজস্থান। নেক্সট, আর এই চম্বল নদীর তীরে কোটা শহরটি অবস্থিত। স্কটল্যান্ড অব দ্য ইস্ট কোন শহরকে বলা হয়ে থাকে? এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ের শিলংকে, এবং মেঘালয় নামকরণ করেছিলেন শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। তারপরে দেখে নেব পরবর্তী ইনফরমেশন কি রয়েছে ফ্রেন্ডস। এই কোয়েশ্চেনগুলি বা এই ইনফরমেশনগুলি আপনারা দেখে যান, আশা করি আপনাদের কমন তো আসবেই, আর কম্প্যাক্ট একটা নোট ভূগোলের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে স্বর্ণ বিপ্লব বলা হয়ে থাকে কোন ফসলের উৎপাদন? সেটা হচ্ছে আপেল। তারপরে হচ্ছে ডিমের উৎপাদন বৃদ্ধি হয়েছিল রজত বিপ্লবের মাধ্যমে। তারপর হচ্ছে যেটা হচ্ছে নেক্সট হচ্ছে তৈলবীজের অধিক উৎপাদন হচ্ছে পিত বিপ্লব বা হলুদ বিপ্লব নামে পরিচিত। যেমন হচ্ছে ফ্লাইট রিভলিউশন হচ্ছে দুগ্ধ উৎপাদনের সাথে যুক্ত। তারপর হচ্ছে গ্রিন রিভলিউশন হচ্ছে ধান এবং গম উৎপাদনের সাথে যুক্ত। এছাড়াও হচ্ছে ব্ল্যাক রিভলিউশন হচ্ছে পেট্রোলিয়ামজাত দ্রব্য। রেড হচ্ছে চিংড়ি, মাছ, মাংস এই উৎপাদনের সাথে যুক্ত। এইভাবে সবগুলা মনে রাখতে হবে। তারপর হচ্ছে গোল্ডেন যেটা রয়েছে, গোল্ডেন ফাইবার হচ্ছে যেটা সেটা হচ্ছে পাট। সিলভার ফাইবার হচ্ছে যেটা সেটা হচ্ছে তুলো। আচ্ছা, অরুণাচল প্রদেশের শিবালিক পর্বত কী নামে পরিচিত? অরুণাচল প্রদেশে রয়েছে ডাফলা নামে পরিচিত। অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর।
এবং অরুণাচল প্রদেশ হচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারতের একেবারে উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য। অরুণাচল প্রদেশের পূর্ব নাম ছিল নেফা নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, যেটা 1987 সালে অরুণাচল প্রদেশের হিসেবে আত্মপ্রকাশ করে। ভারতের বৃহত্তম ভলভো বাস কারখানাটি কোথায় রয়েছে? এটি কর্ণাটকে রয়েছে ভলভো বাস কারখানা। ভলভো যে বাস কারখানা সেটি হচ্ছে কর্ণাটকে রয়েছে। কর্ণাটকের বর্তমান যেটা রাজ্যপাল রয়েছেন থায়ারচাঁদ গেহলট রয়েছেন। কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালুর। বেঙ্গালুরুকে বলা হয়ে থাকে কি বলা হয়ে থাকে নাকি সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। এছাড়াও কম্পিউটারের শহর, টেকনোলজির শহর বা সায়েন্স সিটি বলা হয়ে থাকে। এছাড়া বেঙ্গালুরুকে সবুজ নগরী বলা হয়ে থাকে। বেঙ্গালোরের বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে ভলভো বাস কারখানাটি রয়েছে বৃহত্তম। পরবর্তী হচ্ছে রাউরকেল্লা ভিলাই স্টিল প্ল্যান্ট দুটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল? রাউরকেল্লা যেটা সেটা হচ্ছে জার্মানির সহযোগিতায় গড়ে উঠেছিল। ভিলাই হচ্ছে যেটা সেটা হচ্ছে ছত্তিশগড়ের রাশিয়ার সহযোগিতায় গড়ে উঠেছিল। আমাদের দুর্গাপুর যেটা সেটা হচ্ছে ব্রিটেনের সহযোগিতায় গড়ে উঠেছিল। এগুলি মনে রাখতে হবে। সেল যেটা সেটা তৈরি হয়েছিল 1973 সালের এবং এটা কাজ শুরু করেছিল যেটা সেটা হচ্ছে 1974 সালে, অর্থাৎ এটা গড়ে উঠেছিল 1973 সালে এবং সেল কাজ শুরু করেছিল 1974 সালে। ভারতবর্ষের ডেট্রয়েট বলা হয়ে থাকে চেন্নাই শহরকে। নেক্সট, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে কোয়েম্বাটুরকে, এবং উত্তর ভারতের ক্ষেত্রে কানপুর, এবং ভারতের ক্ষেত্রে গুজরাটের আহমেদাবাদকে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় যে শহরকে সেটা হচ্ছে বেঙ্গালুরুকে। নেক্সট হয়ে যাবে যেটা সেটা হচ্ছে ভারতের বৃহত্তম স্টিল প্ল্যান্ট যেটি সেটা হচ্ছে বোকারো স্টিল প্ল্যান্ট। এছাড়াও রয়েছে ভিলাই লৌহ ইস্পাত যেটি। টিস্কো যেটি সেটা হচ্ছে গড়ে উঠেছিল কোথায়? টিস্কো হচ্ছে ভারতের যে দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি যেটা সেটা হচ্ছে 1907 সালে ইউকের সহযোগিতায় গড়ে উঠেছিল। আর এটা সুবর্ণরেখা এবং খড়কাই নদী তীরে গড়ে উঠেছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যেটা 1907 সালে ইউকে ইউনাইটেড কিংডমের সহযোগিতায়। ইসকো যেটা সেটা হচ্ছে 1874 সালে দামোদর নদের কুলটি এবং বার্নপুর আমাদের যেটা বর্ধমানে এখানে গড়ে উঠেছিল ইসকো 1874 সালে দামোদর নদের কুলটি পশ্চিম বর্ধমানের মধ্যে পড়ে। যেটা বোকারো স্টিল প্ল্যান্ট কোথা থেকে কয়লা এবং ম্যাঙ্গানিজ উৎপাদন করে? সেটা হচ্ছে কয়লা হচ্ছে ঝরিয়া ঝাড়খণ্ডের, এবং ম্যাঙ্গানিজ হচ্ছে বায়োডিলা যেটা হচ্ছে আমাদের রয়েছে উড়িষ্যা এবং ছত্তিশগড়। প্রাচ্যের শেফিল্ড বলা হয়ে থাকে হাওড়াকে। ইঞ্জিনিয়ারিং শিল্পের বিখ্যাত হওয়ার জন্য হাওড়াকে প্রাচ্যের শেফিল্ড বলা হয়ে থাকে। ঘুষুরি ঘুগুরি হবে না, এটা ঘুষুরি হবে। ঘুষুরি এবং রিষড়া কী জন্য বিখ্যাত? ঘুষুরি হচ্ছে কাপড় কল গড়ে উঠেছিল প্রথম, রিষড়াতে প্রথম পাট কল গড়ে উঠেছিল। ভারতের কাপুরথালা কী জন্য বিখ্যাত? এটা হচ্ছে রেলের কোচ ফ্যাক্টরির জন্য বিখ্যাত হচ্ছে কাপুরথালা। লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? এটি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জনে গড়ে উঠেছে লোকোমোটিভ ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। পশ্চিমবঙ্গের কোথায় বৃহত্তম চিনির শিল্প অবস্থিত? সেটা হচ্ছে পলাশীতে নদিয়া ডিস্ট্রিক্টে রয়েছে। এবং চিনি উৎপাদনে প্রথম যদি বলা হয় থাকে সেক্ষেত্রে হয়ে যাবে বর্তমানে মহারাষ্ট্র, এবং আখ উৎপাদনে প্রথম যেটি সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে বোকারো এবং দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছিল? সেটা হচ্ছে বোকারো গড়ে উঠেছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এবং দুর্গাপুর হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। এরপরে দেখে নেব যেটা সালেম কেন্দ্র কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কোন নদীর তীরে গড়ে উঠেছিল? সেটা হচ্ছে ভদ্রাবতী নদীর তীরে সালেম, যেটা তামিলনাড়ুতে রয়েছে 1974 সালে। যেটা ভদ্রাবতীতে 1974 সালে, যেটা 1974 সালে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল? না, 1974 সালে যেটা সেটা হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে গড়ে উঠেছিল। এটা সালেম নদীতে, সালেম যে তামিলনাড়ুতে যে রয়েছে যেটা সালেম তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চম 1974 সালে ভদ্রাবতী নদীর তীরে গড়ে উঠেছিল। নেক্সট, বর্তমানে সমীক্ষা অনুযায়ী কোন রাজ্য শিল্পের বিকাশ সবচেয়ে বেশি? সেক্ষেত্রে হয়ে যাবে গুজরাট। এবং জিডিপি যদি বেশি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হয়ে যাবে মহারাষ্ট্র। ভারতবর্ষের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র গড়ে উঠেছে বেঙ্গালুরুতে, ওই জন্য একে সায়েন্স সিটি বলা হয়ে থাকে। এছাড়াও সবুজ নগরী সিলিকন ভ্যালি, সাইলেন্ট ভ্যালি বলা হয় কেরলকে। ভারতের বৃহত্তম মাইক্রোসফট কেন্দ্র রয়েছে হায়দ্রাবাদে। মাইক্রোসফট কেন্দ্র বৃহত্তম রয়েছে হায়দ্রাবাদে।
পশম শিল্পে প্রথম কোন রাজ্য? সেটা হচ্ছে বর্তমানে মহারাষ্ট্র। দিল্লির পুসাতে গমের গবেষণা কেন্দ্র গড়ে উঠেছিল 1905 সালে 1 এপ্রিল লর্ড কার্জনের আমলে। এবং যেটা রয়েছে ধান গবেষণা কেন্দ্র সেটা হচ্ছে উড়িষ্যার কটকে, এবং অরণ্য গবেষণা কেন্দ্র রয়েছে দেরাদুনে। ভারতের শস্য ভাণ্ডার কোন রাজ্যের কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে কাবেরী নদীর তীরে ভারতবর্ষের বৃহত্তম শস্য ভাণ্ডার গড়ে উঠেছে, এবং এটি হচ্ছে এজন্য ওকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়ে থাকে থাঞ্জাভুরকে। সেই বিজ্ঞানীর নাম করো যিনি 1974 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি হলেন নরম্যান বরলগ। আর কে গোটা পৃথিবীর যিনি গোটা পৃথিবীর কৃষির জনক বলা হয়ে থাকে নরম্যান বরলগ। মেক্সিকো এবং ইউএসএ বেসিক্যালি এনার হাত ধরেই গড়ে উঠেছিল যেটা কৃষি বিপ্লব। নেক্সট হচ্ছে ভারতের কোন প্রধানমন্ত্রীর আমলে গ্রিন রিভলিউশন হয়েছিল? সেটা হচ্ছে ইন্দিরা গান্ধীর আমলে। মেনলি তৃতীয় পঞ্চবার্ষিকী কালীন সময় শুরু হয়েছিল, এবং প্ল্যান হলিডে 1966, 67, 67, 68, 68, 69 ওই সময় ভারতবর্ষে MS স্বামীনাথনের নেতৃত্বে ভারতবর্ষে গ্রিন রিভলিউশনে ধান এবং গম উৎপাদন পাঞ্জাব এবং হরিয়ানা রিজিয়নে ব্যাপকভাবে উচ্চ ফলনশীল বীজ এবং সার প্রয়োগের মাধ্যমে বিশালভাবে এই ফসল উৎপাদন হয়েছিল। কার্নাল বা কর্নুল সেটি কী জন্য বিখ্যাত? না দুগ্ধ গবেষণার জন্য বিখ্যাত। আর এটি হরিয়ানাতে রয়েছে কর্নুল শহরটি, যেটি দুগ্ধ গবেষণা কেন্দ্র রয়েছে। হেক্টর প্রতি গম উৎপাদনের দ্বিতীয় রাজ্য যেটি সেটা হচ্ছে হরিয়ানা, প্রথম স্থানে রয়েছে পাঞ্জাব। এবং একই সাথে ধান উৎপাদনের ক্ষেত্রে হেক্টর প্রতি রয়েছে পাঞ্জাব, এবং সার্বিক উৎপাদনে রয়েছে পশ্চিমবঙ্গ। সেকেন্ড গ্রিন রিভলিউশনের সময়কাল হয়েছিল 2017 থেকে 22 সালকে বলা হয়ে থাকে, সেটা হচ্ছে সেকেন্ড গ্রিন রিভলিউশনের সময়কাল 2017 থেকে 22। নেক্সট আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস। নীল বিপ্লবের জনক বলা হয় থাকে অরূপ কৃষ্ণনকে, ডক্টর অরূপ কৃষ্ণন। তিনি মারাঠি। নীল বিপ্লব, আর নীল বিপ্লব যুক্ত হচ্ছে মাছ চাষের সাথে, ফিশিং কাল্টিভেশন যেটা। ভাদুই ধান ভাদ্র ধান বা ভাদুই ধান কোন ধানের অপর নাম? এটি হচ্ছে আউশ ধান। এবং আমন ধানকে বলা হয় অগ্রায়ণী ধান। বোরো ধান যেটা শীতকালে হয়ে থাকে, আউশ, আমন, বুড়ো। আমাদের যে 3 ধরনের ধান আমাদের সিজনালি হয়, যে ভাদ্র মাসের দিকে হয়ে থাকে বাংলায় আউশ ধান, এবং অঘ্রাণ মাসের দিকে হয়ে থাকে আমন ধান, এবং যেটা শীতকালে হয়ে থাকে সেটাকে বলা হয় বোরো ধান। নভেম্বর ডিসেম্বর নাগাদ, জানুয়ারির দিকে যেটা ওঠে। পরবর্তী কালে রয়েছে পমাম কালচার। কথাটির অর্থ কি? বাণিজ্যিকভাবে ফল চাষকে বলা হয় থাকে সেটা হচ্ছে পমাম কালচার। বাণিজ্যিকভাবে যখন বাণিজ্যের উদ্দেশ্যে ফল চাষ হচ্ছে পমাম কালচার। ভিটিকালচার হচ্ছে সারা বছর ধরে আঙুরের চাষকে বলা হয় থাকে ভিটিকালচার। আখ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান হচ্ছে ব্রাজিল বর্তমানে, এবং যেটা হচ্ছে চিনির পাত্র বলা হয় থাকে কিউবাকে। আখ উৎপাদনে ভারতের মধ্যে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ, চিনি উৎপাদনে প্রথম হচ্ছে মহারাষ্ট্র। আমাদের পশ্চিমবঙ্গে আখ উৎপাদনে প্রথম হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া। পাট উৎপাদনের ক্ষেত্রে নদিয়া। আখ উৎপাদন ভারতের যে রাজ্যে প্রথম সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। ভারতবর্ষে ধান গবেষণা কেন্দ্র রয়েছে সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, উড়িষ্যার কটকে অবস্থিত। নেক্সট পশ্চিমবঙ্গে ধান গবেষণা কেন্দ্র রয়েছে হুগলির চুঁচুড়ায়। পশ্চিমবঙ্গের দ্বিতীয় ধান গবেষণা কেন্দ্র রয়েছে নদিয়ার কল্যাণীতে। জাফরান কি জাতীয় কৃষিজ ফসল? এটি হচ্ছে বাগিচা ফসল, আর এটি উৎপাদিত হয়ে থাকে জম্মু কাশ্মীর উপত্যকাতে। বাগিচা ফসল। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের বাগিচা ফসল যেগুলি সেগুলি হচ্ছে চা হয়ে যাবে। কলকাতা মেট্রো রেলের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 1972 সালে, এবং 1974 সালে যেটি কাজ চালু করেছিল। 1984 সালে যাত্রী বহন শুরু করেছিল। 24 অক্টোবর ভারতবর্ষের মধ্যে প্রথম। ভারতের প্রথম মেট্রো রেল কোন রাষ্ট্রপতির আমলে হয়েছিল? সেটা হচ্ছে জ্ঞান জৈল সিং। আউশ ধান কখন কাটা হয়? মূলত শরৎকাল ও গ্রীষ্মকালের এগিয়ে আশ্বিন মাসে এটি কাটা হয়ে থাকে আউশ ধান, যেটা অগ্রায়ণী ধান বলা হয়ে থাকে, ভাদ্র ধান বলা হয়ে থাকে। ভারতবর্ষের মৌসুমী বায়ুর স্থায়িত্বকাল কতদিন? 3 থেকে 4 মাস। মেনলি জুন মাস থেকে এটি ভারতে প্রবেশ করে কেরালা, এবং 10-15 তারিখে জুন মাসের মোটামুটি পশ্চিমবঙ্গে প্রবেশ করে। ভারতে একজন খ্যাতিনামা কৃষি বিজ্ঞানীর নাম বলো। তিনি অবশ্যই MS স্বামীনাথন, তিনাকে ভারতরত্ন দেওয়া হয়েছে। তিনি হচ্ছে কৃষি ক্ষেত্রে অদ্ভুতপূর্ণ অবদান রেখেছিলেন, এবং ভারতবর্ষের বলা হয়ে থাকে সবুজ বিপ্লবের জনক MS স্বামীনাথন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই ক্লাসটি। আশা করি আপনাদের এই ভূগোলের উপরে
আজ এরকমই গুরুত্বপূর্ণ ক্লাস আপনারা পেলেন, এটা আপনাদের খুবই উপকারে লাগবে। এবং এই ক্লাসটি যারা দেখলেন অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক দিন। এরকমই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ক্লাসগুলি পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকুন আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে। অল দ্য বেস্ট ফর এভরিওয়ান।